রেকর্ডিং চেক করুন। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আজকের টপিক হচ্ছে সিস্টেমিক হাইপারটেনশন, হাইপোটেনশন, অ্যানিমিয়া, রিউমেটিক ফিভার, অনেকগুলো টপিক। ঠিক আছে, আমরা আজকে আমাদের যতটুকু লাগবে, এখানে অনেক পর আছে, তো সবকিছু হয়তো লাগবে না। আমি তো মেইন যে জিনিসগুলো, এগুলা মানে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, ওগুলাই বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, প্রথমে শুরু করি কোনটা দিয়ে? সিস্টেমিক হাইপারটেনশন। ঠিক আছে, জি, এটা নড়াচড়া করছে না একটু? ঠিক আছে স্যার, আমি লেখার সময় হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ হাইপারটেনশন? ধারণা আছে কারো হাইপারটেনশন? হাইপারটেনশন, জি এক্স্যাক্টলি। তো প্রেসার হচ্ছে বেড়ে যাওয়া, এটা হচ্ছে নরমাল। তাহলে নির্দিষ্ট একটা রেঞ্জ থাকবে না সবার নরমাল? তার মানে নরমালের চেয়ে যদি মানে প্রেসারটা বেড়ে যায়, তাহলে এটাকে আমরা হাইপারটেনশন বলছি। তো এটাকে আমরা বলি হচ্ছে আমাদের দুইটা অংশ, মানে রক্তচাপ যেটা, মানে হাইপারটেনশন মানে মানে কি বলে উচ্চ রক্তচাপ যেটা বলে একটু বাংলাতে। তো তার মানে উচ্চ রক্তচাপ যেহেতু বলছি, নির্দিষ্ট একটা রক্তচাপ সবারই থাকে, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে আমরা সিস্টোলিক আর ডায়াস্টোলিক ভাগ করি। সিস্টোলিক ব্লাড প্রেশার আমরা নরমাল ধরি হচ্ছে একটা মানে মানুষের 100 থেকে 140, ঠিক আছে। আর ডায়াস্টোলিক যেটা, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিবিপি যেটাকে আমরা বলি, এটা হচ্ছে 60 to 90 মিলিমিটার মার্কারি। এটা একটা মানে পরিমাপ। আর সুস্থ মানুষের সিস্টোলিক ব্লাড প্রেশার 100 থেকে 140 তো না, 39 আমরা ধরতে পারি, 139 পর্যন্ত। আর হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এটা হচ্ছে নরমাল সবার, মানে যারা সুস্থ, যাদের উচ্চ রক্তচাপ নেই, তাদের এই রেঞ্জের ভিতরে থাকবে। বোঝা যাচ্ছে কথা? তার মানে হাইপারটেনশন কখন বলবো? হাইপারটেনশন তার মানে বোঝা যাচ্ছে যদি সিস্টোলিক ব্লাড প্রেশারটা গ্রেটার 140 ইকুয়াল টু অথবা এর চেয়ে বেশি। বোঝা যাচ্ছে কথা? তার মানে 100 সিস্টোলিকটা যদি, সিস্টোলিক আমরা তো জানি ব্লাড প্রেশার মাপতে জানি। একবার যখন আমরা পাম্প করব, পাম্প করার প্রথম যে আমরা শব্দটা শুনি, মানে আর্টারির যে চাপটা শুনি, প্রেসারটা শুনি, এটা হচ্ছে সিস্টোলিক বলে আমরা। এরপর যখন লাস্টেরটা শুনি, তখন ওটা হচ্ছে কি ডায়াস্টোলিক। তাহলে সিস্টোলিকটা যদি 140 এর সমান অথবা বেশি পাই, তাহলে আমরা বলবো যে হাইপারটেনশন। অথবা এবং ডায়াস্টোলিকটা যদি কত, 60 to 90, হ্যাঁ, তাহলে 90 এর উপরে গেলে ডায়াস্টোলিকটা, এটা বলবো হাইপারটেনশন। তো কজ অফ হাইপারটেনশন কি কোশ্চেন আসে না? হাইপারটেনশন কোন ইম্পর্টেন্ট টপিক, কারণ মানে হাইপারটেনশন আর ডায়াবেটিস হচ্ছে মহামারী। এই দুইটা রোগ হচ্ছে কি এখন মহামারী, প্রত্যেকের ঘরে ঘরে আছে, বাংলাদেশে আছে, সারা বিশ্বের মধ্যে প্রত্যেকেরই মানে 60-70% মানুষেরই ডায়াবেটিস হাইপারটেনশন আছে এখন। ডেফিনিশন লাগবে? ডেফিনিশন হচ্ছে it is the systemic rise of, it is the systemic rise of systolic blood pressure greater than or equal to 140 and diastolic blood pressure greater than or equal to 90 মিলিমিটার মার্কারি। এটা একটা ডেফিনিশন, সংজ্ঞা। বোঝা যাচ্ছে বাংলা কথা? বোঝা যাচ্ছে? এটা হচ্ছে সহজ কথা, হচ্ছে যদি সিস্টোলিক ব্লাড প্রেশারটা আমরা 140 এর বেশি পাবো, আর যদি ডায়াস্টোলিকটা 90 এর বেশি পাবো, তাহলে এটাকে আমরা হাইপারটেনশন বলবো। এখন আসেন হাইপারটেনশনের কজ কি? প্রত্যেক জিনিসের কজ আছে না?
হাইপারটেনশন এটা তো রোগ, তাই না? রোগের তো একটা কজ থাকবে। তার মানে কজ হচ্ছে, এক নম্বর হচ্ছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন আর একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি হাইপারটেনশন আমরা সংক্ষেপে এইচটিএন লিখি, হাইপারটেনশনকে সংক্ষেপে এইচটিএন প্রাইমারি, আর একটা হচ্ছে সেকেন্ডারি। কথা বুঝতে পারছেন আপনারা? প্রাইমারি হচ্ছে মানে প্রাইমারি আরেকটা নাম হচ্ছে এসেনশিয়াল। এসেনশিয়াল মানে এটা হচ্ছে প্রাইমারি যেটা, এটা কজ আননোন, এবং 90% হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন জেনেটিক কজ, আননোন কজ। আর সেকেন্ডারি হচ্ছে অনেক অনেক কজে, যেমন বিভিন্ন রোগে সেকেন্ডারি মানে হচ্ছে অন্যান্য রোগের কারণে হাইপারটেনশন হচ্ছে। কি কি রোগ আছে? যেমন এক নাম্বার সেকেন্ডারি কজ যদি আমরা বলি, সেকেন্ডারির মধ্যে কি কি আছে, সেকেন্ডারি কি কারণে হাইপারটেনশন হতে পারে বুঝতে পারছেন আপনারা? প্রাইমারি হচ্ছে সবচেয়ে বেশি, বেশিরভাগ যে মানুষের যেটা হয় এটা হচ্ছে প্রাইমারিতে আমরা বেশি পাই। মানে কোনো কজ নাই, একটু দেখা যাচ্ছে 40-50 বছর হলেই তখন আমাদের কাছে আসে, তখন আমরা হাইপারটেনশন পাই, দেখা যাচ্ছে কোনো অন্য কোনো রোগ নাই। তাহলে প্রাইমারিটাই সবচেয়ে বেশি থাকে, যেটা আননোন কজ বা জেনেটিক কজ, কিন্তু সেকেন্ডারিটা কম। সেকেন্ডারি কি কি কারণ হতে পারে? এক নম্বর হচ্ছে অ্যালকোহল, যারা মদ পান করে তাদের তাদের হাইপারটেনশন হয়। দুই নম্বর হচ্ছে প্রেগন্যান্সিতে হাইপারটেনশন থাকতে পারে, প্রেগন্যান্সি একটা কজ, এই কন্ডিশনে এমনিতে হাইপারটেনশন হতে পারে এইগুলোর কারণে, প্রেগন্যান্সি। তিন নম্বর হচ্ছে কিছু হরমোনাল কজ আছে আমাদের, হাইপোথাইরয়েডিজম নাম শুনেছেন না আপনারা? হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন কমে গেলে এটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। ওই থাইরয়েড হরমোন যদি কমে যায় শরীরে, তাহলেও হাইপারটেনশন হতে পারে। তাহলে 3 নাম্বার কজ হচ্ছে হাইপোথাইরয়েডিজম। ইম্পর্টেন্ট কজ গুলো, অনেকগুলো কজ আছে, আমি ইম্পর্টেন্ট গুলাই বলছি। যে হাইপোথাইরয়েডিজম ডি, তারপর হচ্ছে সিকেডি। সিকেডি নাম শুনেছেন? হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড, হাইপোথাইরয়েডিজম। সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ, আমরা সিকেডি বলি। যেমন তো অনেকের আপনারা বলতে পারে যে কি রোগ, বলে সিকেডি। সিকেডি মানে সিএলডি, সিকেডি, এগুলো কমন টার্ম আমরা ইউজ করি, পুরো শব্দ বলি না। সিএলডি মানে ক্রনিক লিভার ডিজিজ, আর সিকেডি মানে ক্রনিক কিডনি ডিজিজ, মানে কিডনি ডিজিজ তার অনেক দিন ধরে কিডনি ডিজিজ, এই কিডনি ডিজিজ অনেক দিন ধরে থাকে, তাহলে হাইপারটেনশন হয়। আরেকটা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটাকে আমরা জিএন বলি। মানে আমাদের ওই গ্লোমেরুলাস আছে না কিডনির, পড়ছি না আমরা, গ্লোমেরুলাস জালিকা যে থাকে, ওই কিডনি এরকম পেছানো থাকে, এরকম একটা পড়ছি না কিডনির, এই অংশটার নাম হচ্ছে মনে আছে আপনাদের ওইটা, এই যে অংশটার নাম হচ্ছে কিডনির, এই অংশের নাম হচ্ছে গ্লোমেরুলাস। এখানে যদি ডিজিজ হয় এটাকে বলা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস। আইটিস মানে তো ইনফ্লামেশন, তার মানে গ্লোমেরুলাস ইনফ্লামেশন হলে, প্রদাহ হলে এটাকে বলবো গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে জিএন, এই কারণেও হাইপারটেনশন হতে পারে। এগুলো হচ্ছে কমন কজ, আর অনেক কজ আছে, ওগুলো লাগবে না আপনাদের, কমন কজ গুলোই লিখে রাখেন। আর একটা হচ্ছে অবেসিটি, একটা মানুষ যদি অনেক বেশি মোটা হয় তাহলে তাদেরও হাইপারটেনশন থাকতে পারে। একটা কথা আছে আমাদের মেডিকেল টার্মে, একটা কথা আছে, অবেসিটি ইটসেলফ ইজ এ ডিজিজ, মানে অবেসিটি নিজে একটা রোগ। অবেসিটি ইটসেলফ ইট ইজ ডিজিজ, মোটা হওয়া, অবেস হওয়া, এটাই একটা রোগ। তাহলে অবেসিটি হলেও, অবেসিটি এগুলোর কারণে, এগুলো আমরা কি পড়ছি, সেকেন্ডারি কজ পড়ছি। হ্যাঁ, এগুলোর কারণে। আরেকটা হচ্ছে মহিলারা যদি কন্ট্রাসেপটিভ পিল যারা খায়, তার এগুলো কন্ট্রাসেপটিভ পিল গুলো প্রেসার বাড়ায়, হাইপারটেনশন করে, তাহলে ওসিপি। ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কজ, এর বেশি লাগবে না আশা করি। তাহলে আমরা হাইপারটেনশন পড়ছিলাম, হাইপারটেনশনের সামারি যদি করি, তাহলে প্রাইমারি মানে প্রাইমারি বা এসেনশিয়াল কজ, আর হচ্ছে সেকেন্ডারি কজ। এসেনশিয়াল কজ হচ্ছে আননোন, এটাই সবচেয়ে বেশি পাওয়া যায়। আর সেকেন্ডারি এইসব কারণেও
এই ডিজ গুলো যদি থাকে, জিএন মানে গ্লোমেরুলোনেফ্রাইটিস, বোঝা যাচ্ছে? আমি সংক্ষেপে লিখছি, সংক্ষেপে এটাকে জিএনই বলে মেডিকেল। জিএন মানে গ্লোমেরুলোনেফ্রাইটিস। নেফ্রাইটিস মানে কিডনির আরেকটা নাম কি? হ্যাঁ, এজন্য আইটিস মানে সব প্রদাহ। তো এই ডিজগুলো যদি কারো থাকে তাহলেও তার এগুলোর কারণে তার হাইপারটেনশন হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে। এক নম্বর হচ্ছে অ্যালকোহল। ইয়াং একটা পেশেন্ট যদি আসে আমাদের কাছে, যেমন বয়স হচ্ছে 25, ছেলে মেল পেশেন্ট বা 30, তাহলে এত অল্প বয়সে তো মানে প্রাইমারিটা হওয়ার সম্ভাবনা কম। প্রাইমারিটা হয়ে বয়স হয়ে গেলে 40, 50 এরকম হয়ে গেলে, কিন্তু একটা অল্প বয়স মানুষ যদি আমাদের কাছে আসে, আমাদের মতো বয়স ইয়াং একটা ছেলে আসে, তাহলে আমরা এটা চিন্তা করবো তার কাছ থেকে যে সে মানে এই কাজে সে লিপ্ত কিনা। একটা প্রেগন্যান্ট মহিলা আসে, তাহলে আমার চিন্তা করতে হবে যে না, আরেকটা হচ্ছে যদি কোনো মহিলা আসে, তাহলে যেমন 30-40 বছর কোনো মহিলা, তাহলে এই হিস্ট্রি হবে যে আপনি কি মানে কন্ট্রাসেপটিভ পিল কোনো খান কিনা, এই হিস্ট্রিটাও নিতে হবে তার কাছ থেকে, কারণ এগুলা হাইপারটেনশন করে। ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ঠিক আছে? মুছে ফেলবো। এখন হাইপারটেনশনে আমরা ভাগ করি যে স্টেজ আছে। স্টেজ হচ্ছে তিনটা, মানে স্টেজ মানে আমরা ভাগ করি প্রত্যেকটা জিনিসেরই স্টেজ থাকে, যে মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড মানে একটু কম, মডারেট মানে একটু বেশি খারাপ, সিভিয়ার মানে অনেক খারাপ। তো হাইপারটেনশন এটারও তো রেট আছে 140, 140 তো বললাম। তো অনেকের যদি 200 থাকে, তখন তাদেরকে আমরা কি বলবো? এরকম স্টেজ অনুসারে ভাগ করতে, তাহলে স্টেজ 1 হচ্ছে স্টেজ 1 হচ্ছে যদি সিস্টোলিক বিপি, যদি সিস্টোলিক ব্লাড প্রেসার, সিস্টোলিক ব্লাড প্রেসার বোঝা যাচ্ছে কথা? সিস্টোলিক ব্লাড প্রেসার আমি সংক্ষেপে লিখি। সিস্টোলিক ব্লাড প্রেসার মানে আমরা মেজার করি, তখন যখন পাম্প করি বিপি হ্যান্ডে, যখন প্রথম যে শব্দটা শুনি এটা হচ্ছে সিস্টোলিক, লাস্টে যেটা শুনি এটা হচ্ছে ডায়াস্টোলিক। প্রথম শব্দ যেটা শুনি সিস্টোলিক ব্লাড প্রেসারটা যদি মানে 140 থেকে 159 হয়, এটাকে আমরা তাহলে সিস্টোলিক ব্লাড প্রেসার 140 থেকে 159 এর মাঝ এই রেঞ্জে পাই, তাহলে তাদেরকে আমরা বলবো স্টেজ 1 হাইপারটেনশন। স্টেজ 2 কাদেরকে বলবো? তাহলে 160 থেকে 179, ঠিক আছে? আর স্টেজ 3 বলবো কাকে? গ্রেটার দেন 180। বুঝতে পারছেন আপনারা? তার মানে একটা পেশেন্টের ব্লাড প্রেসার পেলাম 190, তাহলে তার স্টেজ কত? স্টেজ 3 হাইপারটেনশন, মানে সিভিয়ার হাইপারটেনশন। তাহলে স্টেজ 1 টাকে বলছে মাইল্ড, মানে মৃদু। মডারেট মানে এর চেয়ে একটু বেশি। স্টেজ 2 টাকে বলবো মডারেট। মানে এটা হচ্ছে একটা ভাগ, মানে তীব্রতা একটা ভাগ আছে না? হাইপারটেনশন এটা নিজেই তো খারাপ, কিন্তু এটা খারাপের একটা ভাগ আছে না? আমরা যদি কম খারাপ, মধ্যম খারাপ, বেশি খারাপ, তো মাইল্ড মানে হচ্ছে একটু কম, মডারেট মানে এর চেয়ে একটু বেশি খারাপ, আর সিভিয়ার মানে বেশি। সিভিয়ার হাইপারটেনশন 180 এর বেশি কাউকে যদি পাই, তাহলে আমরা বলবো যে সিভিয়ার হাইপারটেনশন। ঠিক ডায়াস্টোলিকটা হচ্ছে এদিকে হচ্ছে 90 থেকে 99, 100 থেকে 9, এটা হচ্ছে 110, এটা হচ্ছে ডায়াস্টোলিক। বোঝা যাচ্ছে কথা? তার মানে আমরা যদি বলি যে মাইল্ড হাইপারটেনশন, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে না, মাইল্ড হাইপারটেনশন যেটা বলছি, তাহলে তার জিনিসটা 140 থেকে 160 এর ভিতরে। আর সিভিয়ার যদি বলি যে না, সিভিয়ার হাইপারটেনশন, তখন আমরা বলবো যে পেশেন্টের
লেখা হয়েছে। এখন আসেন হোয়াট ইজ দ্য সিম্পটম কি আসতে পারে? সাইন সিম্পটম আছে না? তো সিম্পটম হচ্ছে যদি সিম্পটম, হ্যাঁ, পেশেন্ট আসবে অনেক সময়, এটা এটা আমাদের কাছে আসে যখন আমাদের কাছে তখন মানে মানে এমনিতেই ধরা পড়ে যায়। সিম্পটম নাও থাকতে পারে, মাইল্ড হাইপারটেনশন বা মডারেট হাইপারটেনশনে সিম্পটম নাও থাকতে পারে। ব্লাইন্ডলি যখন আমাদের কাছে আসে আমরা হ্যাঁ বুঝতে পারি মানে হাইপারটেনশন। তো সিম্পটম হচ্ছে যদি মডারেট থেকে সিভিয়ার যদি কারো মানে হাইপারটেনশন থাকে, প্রেশার অনেক বেশি বেড়ে গেছে, তখন তার হেডেক হতে পারে, ব্লারিং অফ দ্য ভিশন হতে পারে, মাথা হেডেক মাথা ব্যথা হবে, হেডেক নেক পেইন, ভার্টিগো, ব্লাড ভিশন, মানে হেডেক হচ্ছে মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা বলতে ঘাড় অনেক বেশি ব্যথা করতে গেলে মাথা ঘোরাবে, ভার্টিগো, হ্যাঁ, আর ঝাপসা দেখবে। এগুলো হচ্ছে সবাইকে সিভিয়ার হয়ে গেলে এগুলো থাকতে পারে। ব্লাড ভিশন, ব্লাড ভিশন মানে চোখে ঝাপসা দেখে, এগুলো হচ্ছে সিম্পটম। আর সাইন হচ্ছে আমরা পরীক্ষা করে যে হাইপারটেনশন এমন একটা জিনিস প্রত্যেকটা সিস্টেমের উপর একটা যে অর্গান আছে মানে তার একটা হার্টের উপর বেশি ভয় পাই আমরা হাইপারটেনশন হলে, হার্টের উপর প্রভাবটা মানে ইয়ে হয় মানে হার্টের উপর যখন প্রভাব ফেলে তখন এটা আমরা ঠিক পাই। সিম্পটম কিভাবে সাইন তো পড়লাম সাইন সিম্পটম মানে আমি এগুলা বলতে পারি আমাদের কাছে। আর সাইন হচ্ছে আমরা কি পাবো, পরীক্ষা নিরীক্ষা করতে কিছু পাবো না, কারণ এটা বাইরে যে এটা বাইরে কোনো মানে আমরা কিছু এক্সামিনেশন যেমন অনেক লেডিস্টের হাইপারটেনশন অনেক বেশি অনেক দিন ধরে, তখন আমরা তার চোখের মধ্যে রেটিনোপ্যাথি পরীক্ষা করলে তার রেটিনাটা চেঞ্জ হবে, যেটাকে বলে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বলে পেতে পারি। আর হচ্ছে আমরা মানে চেস্ট এক্সামিনেশন করে তাহলে এখানে আমরা ওই মানে হার্টের অনেক কথা আছে বুঝবেন না আপনারা লেখা। মোট কথা সিম্পটমটাই মেইন, আমরা সাইন যেগুলা পরীক্ষা করে দেখি যে না তার অর্গানের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, চোখ পরীক্ষা করে দেখি, হ্যাঁ চোখ পরীক্ষা করে দেখি যে তার রেটিনা হচ্ছে কিনা। হ্যাঁ, তারপর ইসিজি করে দেখি হার্টের উপর বললাম যে করে দেখি যে হার্টে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, আর হচ্ছে চেস্ট এক্স-রে করে দেখি, কারণ হাইপারটেনশন থাকলে হার্টটা বড় হয়ে যায়। হার্টের যে চেম্বারগুলো আছে, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল অথবা লেফট ভেন্ট্রিকল বড় হয়ে যায়, কারণ ভেন্ট্রিকলটা তো পাম্প করে রক্ত সারা শরীরে। প্রেসার যদি বেশি থাকে তো এটাকে বেশি কাজ করে রক্তটা পাঠাইতে হয়, একদিক দিয়ে বাধা আছে, তো আমাকে দিকে যেতে হলে কি ফোর্স দিয়ে লাগবে না। একটা এমনি নরমালি আমি যদি হেঁটে যেতে চাই তাহলে আমার কোনো ফোর্স লাগবে না, এখানে একটা সামনে একটা বাধা আছে, তাহলে আমার একটু বেশি ফোর্স দিয়ে সামনে আগাতে হবে। ঠিক হার্টের কাজটা এরকম, শরীরে প্রেসার বেশি থাকে, হার্টটাকে বেশি পাম্প করতে বেশি শক্তি দিতে হয়, এই জন্য হার্টটা বড় হয়ে যায়। একটা এক্সরে করলে আমরা হার্টটা দেখতে পাবো যে বড় হয়ে গেছে, ইসিজি করলে হার্টের মধ্যে চেঞ্জ পাবো। তো ওগুলো হচ্ছে সাইন। আর চোখে যদি পরীক্ষা করি, অনেক দিন ধরে হাইপারটেনশন থাকলে রেটিনার মধ্যে সমস্যা হবে, তাহলে ইনভেস্টিগেশন হচ্ছে যে মেইনলি আমরা করি হচ্ছে মানে তার হাইপারটেনশন হচ্ছে কিনা এটা দেখার জন্য।
ইনভেস্টিগেশন। এক নম্বর করব কি একটা ইসিজি করব, 2 নম্বর করব চেস্ট এক্সরে করব, ইসিজি চেস্ট এক্সরে, তারপর ইউরিন আর রুটিন। ঠিক আছে, তারপর হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার and 2 hours after blood glucose। কঠিন মনে হচ্ছে, ইসিজি করব একটা চেস্ট এক্সরে করব, একটা ইউরিন পরীক্ষা রুটিন এক্সামিনেশন আমরা সংক্ষেপে লিখে দেই মানে ইউরিন রুটিন আর হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার। তো আপনারা জানেন ডায়াবেটিস এর ফাস্টিং ব্লাড সুগার এন্ড ব্লাড সুগার। এটা কেন করব ইউরিনারি কেন করব কারণ ডায়াবেটিস হলে বেড়ে যায় তাহলে আর প্রস্রাব দিয়ে সুগারটা পাই এজন্য আমরা ইউরিনারি সুগার পাই তাহলে না তার শরীরে সুগার বেশি যাচ্ছে প্রস্রাব দিয়ে। আর হচ্ছে হাইপারটেনশনের সাথে বলে যে তাদের প্রেসার থাকলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এজন্য ডায়াবেটিস পরীক্ষাটা আমরা করে নিই। ইটস মেইন। ঠিক আছে, ট্রিটমেন্ট কি আছে হাইপারটেনশন অ্যান্টি হাইপারটেনশন, তাই না? তো 4টা গ্রুপে আমরা ভাগ করি হচ্ছে আপনারা লিখেন এ বি সি ডি, এটা লেখেন সহজে মনে রাখবেন। হাইপারটেনশনের কি কি ড্রাগ আছে এবিসিডি। এডি হচ্ছে এআরবি এসি ইনহিবিটর। এআরবি গ্রুপের ড্রাগ কি আছে? অলমেসার্টান, লুসার্টান, এগুলো নাম শুনেছেন না? লুসার্টান, পটাশিয়াম, সার্টান অল এগুলো সব আমরা বলি এআরবি গ্রুপের ড্রাগ। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর হচ্ছে রেমিপ্রিল, এনালেপ্রিল, ড্রাগ আছে না নাম রেমিপ্রিল। তাহলে এডি হচ্ছে এআরবি গ্রুপের ড্রাগ আর এসি ইনহিবিটর গ্রুপের। লুসার্টান, পটাশিয়াম, অলমেসার্টান, ভালসার্টান এগুলো পাওয়া যায় এআরবি গ্রুপের। আর এসি ইনহিবিটর যেগুলো আছে বলতে রেমিপ্রিল, এনালেপ্রিল এগুলো পাওয়া যায়। আর বিডি হচ্ছে বিটা ব্লকার। বিডি কি বিটা ব্লকার। কি আছে বিটা ব্লকার? বিজদল আছে না? বিজলল, বিটালল, হ্যাঁ, কার্বিডোলল এগুলো হচ্ছে বিটা ব্লকার। এডি হচ্ছে এআরবি ইনহিবিটর, বিটা ব্লকার। সি দিয়ে ক্যালসিয়াম নাম শুনেছেন আপনারা? নতুন মনে হচ্ছে এগুলা আচ্ছা। বিটা ব্লকার আমাদের শরীরে কিছু রিসেপ্টর আছে, সংক্ষেপে বুঝাতে গেলে আমাদের শরীরে কিছু রিসেপ্টর আছে। তো বিটা ব্লকার মানে বিটা একটা রিসেপ্টর আছে, এই রিসেপ্টরকে ব্লকার নাম না, এই গ্রুপের ড্রাগগুলোকে বিটা ব্লকার বলে। এই ড্রাগগুলা বিটা রিসেপ্টরকে নামের মধ্যে আছে বিটা ব্লকার। এই বিটা ব্লকার গ্রুপের ড্রাগগুলা কি করবে? বিটা ব্লক করে দিলে প্রেসারটা কন্ট্রোল করে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এগুলো হচ্ছে ফার্মাসি করবে, মেডিসিন আমরা পড়ছি তো এইজন্য এগুলো আবার পড়াতে গেলে ফার্মাসি মানে পড়া লাগবে। ফার্মাকোলজি পড়ছেন এগুলো পড়লে তো একটু থাকার কথা, কারণ এগুলো আবার পড়াতে গেলে ফার্মাসি অনেক সময় লাগবে, কারণ এগুলো কোরিলেটেড হঠাৎ করে আগে থেকে পড়া থাকলে সহজ। তো বিটা ব্লকার মানে হচ্ছে বিটা রিসেপ্টরকে ব্লক করবে, ড্রাগগুলো কন্ট্রোল করে। ক্যালসিয়াম চ্যানেল আছে আমাদের বডিতে, ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করলে এটাকে বলতে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। যেমন এমডোকেল পাওয়া যায় না, এমনোডিপিন। আর হচ্ছে ডাইউরেটিক, ডি দিয়ে ডাইউরেটিক মনে রাখেন।
তাহলে এই ABCD তে মনে রাখেন। তাহলে তাহলে ARB SN পি দিয়ে বিটা বিটা ব্লকার ব্লকার ডি দিয়ে ডাইরেক্ট। আচ্ছা এর বিটা এর বিটা লিখে ARB এগুলা এগুলা angiotensin receptor blocker ধরো এই যে প্রথমটা এটাতে একটা এনজিও হ্যাঁ, ওগুলো আমি যেটা বলেছি এটা আমি যেটা বলেছি লসারটান এটা হচ্ছে এনজিওগ্রাম ট্রেড নেম তো অনেক আছে ট্রেড নেম তো অনেক আছে ট্রেড নেম কয়টা বলছি ওসাইটিল লোসার্ট অনেক অনেক নাম ট্রেড নেম অনেক পাওয়া যায় এনজিও প্লাস অলমেসান অলমেসান নাম দিতে হবে না স্যার, এগুলি দিলে হবে। এগুলো দিলেই হবে যদি পরীক্ষা আসে আর কি। মানে এই অনুযায়ী আপনার কোশ্চেনের মার্ক অনুযায়ী কত দেখে যদি মার্ক যদি তাহলে নাম দিতে হবে angiotensin converting এগুলো অনেক লম্বা মেডিকেল সংক্ষিপ্ত টার্ম ইউজ করি angiotensin converting enzyme inhibitor এটাকে বলে inhibitor ঠিক আছে হাইপারটেনশন অনেক লম্বা তো সংক্ষেপে পড়ানোর চেষ্টা করি তাও একটু লম্বা হাইপারটেনশন ইম্পর্টেন্ট সমস্যা হচ্ছে কথা বুঝতে এগুলো ফার্মাকোলজি ফার্মাকোলজি না পড়লে হ্যাঁ এক বছরে ভালো তো এক মাস যতদূর 4 বছর না আমাদের 4 বছর না স্যার এমনি এটা তো অনেকের সময়ের সাথে এমনি মানে যেটা জানি ওইটাই না একটু বেসিক ধারণাটা রাখার জন্য বলতে বিটা ব্লকার ডাটা ব্লকার এটা পড়তে গেলে ফার্মাকোলজি অনেক তো এখন আমাদের ফাইনাল স্যার এক মাস আচ্ছা যেখানে মেডিকেলে 1 বছর 3 বছর পড়তে হবে আর কি নিচ থেকে পড়তে হবে বোঝার জন্য সহজ পড়লে সহজ কিছু না তাহলে এখন আসেন আমরা পড়ব হচ্ছে হাইপোটেনশন প্রেসারটাকে শেষ করে হাইপোটেনশন তাহলে হাইপারটেনশন কি হবে তাহলে হাইপারটেনশন বলতে কি হবে হাইপারটেনশন হচ্ছে তাহলে হাইপোটেনশন হবে নিম্ন রক্তচাপ এটা হাইপোটেনশনটা বেশি ডেঞ্জারাস হাইপোটেনশনটা তো ডেঞ্জারাস না এবং হাইপোটেনশনটা খুব কম পাওয়া যায় খুব কম মানুষের হাইপোটেনশন পাওয়া যায় এটা হয় হাইপারটেনশনটা যেমন হয় সব একটা জায়গায় হয় বললাম যে বয়স্ক মানুষ আসলে এমনি এসেনশিয়াল হাইপারটেনশন প্রাইমারি কোনো কজ নাই হাইপোটেনশনটা বেশিরভাগই রোগের কারণে হয় বেশিরভাগই হাইপারটেনশন এটা প্রাইমারি এসেনশিয়াল যেটা বলছিলাম না প্রাইমারিটা থেকে হচ্ছে কোনো রোগ নাই কোনো কজ নাই এমনি হচ্ছে কিন্তু হাইপোটেনশনটা সবসময় বেশিরভাগ সময় রোগের কারণে হয় প্রেসার কমে যায় এটা রোগের কারণে নরমালি না এরকম কিন্তু রোগ হলে তখন হাইপোটেনশন তাহলে কি বলবো এটা যদি সিস্টেম তাহলে যদি সিস্টেমিক ব্লাড প্রেসার লেস দেন 90 বলবো না আর কি আর হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার লেস দেন 60 তাহলে এটাকে আমরা হাইপারটেনশন বলবো তাহলে 90 নিচে যদি পাওয়া যায় তাহলে এটাকে বলবো আমরা সরি ডায়াস্টোলিক ব্লাড প্রেসার ডিবিপি কি কারণে হতে পারে কজেস কি আছে এক নম্বর হচ্ছে হ্যাঁ জি এগুলো সংজ্ঞা আসবে না কিন্তু বোঝার জন্য বোঝাতে হাইপারটেনশনটা কি সংজ্ঞা খুব সহজে আসবে না কজ হচ্ছে তাহলে আমরা বলবো হচ্ছে
প্রেগন্যান্সিতেও হতে পারে। একটা হচ্ছে যদি অনেক বেশি বমি হয় বা বা অ্যাক্সিডেন্ট করে অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছে, তাহলে বডিতে যদি কোনো ফ্লুইড বের হয়ে যায় অথবা রক্ত বের হয়ে যায়, রক্ত একটা ফ্লুইড, তো তো বডি থেকে বডি থেকে কোনো কারণে ফ্লুইড বের হয়ে যায় তাহলে কিন্তু ফ্লুইড কমে যাবে, মানে ভেসেল থেকে ফ্লুইড কমে যাবে, কমে গেলে ভেসেলের মধ্যে কমে যাবে না, একটা জায়গার মধ্যে অনেকগুলো ফ্লুইড আছে, এটা যেরকম চাপ দিবে তো কমে গেল তার গেল না। যদি আমাদের শরীরে কোনো কারণে অনেক বেশি লস হয়ে যায় কোনো কারণে, তাহলে হাইপারটেনশন, যেমন হেমোরেজ মানে কি? মানে কি? মানে শরীর থেকে রক্ত অনেক বেশি বের হয়ে যায়, এটাকে বলে হেমোরেজ, ব্লাড লস যেটা বলে আর কি। দুই নম্বর হচ্ছে ভমিটিং, নরমাল ভমিটিং একবার না, অনেক বেশি 5-6 বার আসে আমাদের কাছে বমি হচ্ছে, দেখা যাচ্ছে ব্লাড প্রেসার পাচ্ছি, শকে চলে গেছে, কোনো মানে বিপি পাওয়া যাচ্ছে না, তাহলে ভমিটিং, এক্সেসিভ ভমিটিং। ডায়রিয়া অনেক বেশি ডায়রিয়া হলে ভয়টা কি কারণে? ডায়রিয়াতে এমনি ভালো হয়ে যায় ডায়রিয়া, কিন্তু ডায়রিয়াতে যদি তাহলে ডায়রিয়াতে অনেক বেশি ফ্লুইড বের হয়ে যায় না, তাহলে এখানে হাইপারটেনশন হচ্ছে সেপসিস। এগুলো হচ্ছে মেইন কজ। প্রেগন্যান্সিতে একটা হতে পারে নরমালি। সেপসিস মানে হচ্ছে কি? সেপসিস মানে হচ্ছে কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন ধরা পড়েছে, ওই এটা যদি চিকিৎসা না হয় তাহলে পুরো বডিতে এটা ছড়ায় যাবে রক্তের মধ্যে, তো পুরো বডিতে যদি রক্তের মধ্যে ছড়ায় যায় তাহলে এটাকে বলবো সেপসিস বলবো। ইনফেকশনটা ছড়ায় যায়, আর অনেক মানে এটার মধ্যে অনেক কথা সহজে মনে রাখার জন্য পুরো বডিতে ইনফেকশন ছড়ায় যায়, আমরা সেপসিস বলবো। ট্রিটমেন্ট কি এটা? ইনভেস্টিগেশন নাই, মাপলাম এটা কম পাইলাম এটা ইনভেস্টিগেশন করে বলা লাগবে না যে ইনভেস্টিগেশন হাইপারটেনশন বলার জন্য ইনভেস্টিগেশন করতে হবে। ট্রিটমেন্ট কি এই কজগুলা। হ্যাঁ, তাহলে হিমোরেজ হলে কি করতে হবে? ব্লাড দিতে হবে, তাড়াতাড়ি ব্লাড জোগাড় করতে হবে, শরীর থেকে রক্ত ব্লিডিং হলে ব্লাডের আমাদের ব্লাডের ব্লাড দিলে হবে না, তাহলে হিট অনেক বেশি ব্লাড দিতে হবে, অনেক বেশি বমি হলো তাহলে কি থাকে? স্যালাইন দিয়ে দিতে হবে। ডায়রিয়া হলে কি ফ্লুইড দিতে হবে। সেপসিস ছড়ায় গেছে, তাহলে আমরা কি করব? অ্যান্টিবায়োটিক দিব, সহজ না? মানে ফ্লুইড মেইন হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট, ফ্লুইড দিব, কারণ ফ্লুইড দিলে তখন তার সেটা আস্তে 90-60 পর্যন্ত প্রেসার নরমাল করা হয়। তো 90-60 নিচে চলে গেলে প্রেসার, তাহলে আমরা এটাকে প্রেসার মাপতে জানেন আপনারা? সবাই পারেন প্রেসার মাপতে পারেন সবাই প্রেসার মাপতে জানলে কিন্তু এগুলো বুঝার কথা, তারা বুঝতেছেন না আমার মনে হয় তাহলে তার প্রেসার মাপতে শেখা দরকার, অনেকে প্রেসার মাপলে ওই দেখা যাচ্ছে এটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে, প্রেসার যখন আমরা নরমালি 200 পর্যন্ত তুললে ছাড়ি তখন প্রথমে একটা শব্দ শোনা, এটাকে বলে সিস্টোলিক ব্লাড প্রেসার। লাস্টে গিয়ে যখন লাস্টে একটা শব্দ গিয়ে পাই, এটাকে বলে ডায়াস্টোলিক। ওইটা প্রেসার নাম আপনি বুঝতে কষ্ট হবে। তো যারা প্রেসার মেপে মানে প্রথম প্রেসারটা যদি 90 নিচে পাই, সেটা যদি নিচে পাই তাহলে এটাকে হাইপোটেনশন বলে। আরেকটা কি টপিক জানেছিল? রিউমেটিক ফিভার, আরেকটা অ্যানিমিয়া। ট্রিটমেন্ট কি আমরা কি লিখব? কোনটা ট্রিটমেন্ট লিখবেন অ্যাকর্ডিং টু কজগুলোর কারণে হচ্ছে, কজগুলো আমরা চিকিৎসা করলে হবে। অ্যানিমিয়া মানে কি? রক্তশূন্যতা। তাহলে বাংলাদেশের নরমালি কত রক্ত আমাদের হিমোগ্লোবিন? 11. সহজ একটা ডেফিনিশন দিচ্ছি,
deficiency of আচ্ছা না deficiency সহজ একটা শব্দ বলতে decrease hemoglobin level in respect of age and এটা হচ্ছে সহজে মনে রাখার জন্য মানে কথা সহজে আমি যদি বলি শরীরের মধ্যে আমাদের লালন আছে না বলে হয় এটাকে বলে হয় হিমোগ্লোবিন বলি সিবিসি রিপোর্ট কে সিবিসি রিপোর্ট কে দেখছেন সবাই দেখছেন সিবিসি রিপোর্ট সিবিসি পরীক্ষা আছে না এটা কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি রিপোর্ট দেখছেন সবাই দেখছেন দেখে নিয়ে মনে পিছনে হ্যাঁ ওইখানে হিমোগ্লোবিন নামে আমাদের দিয়ে থাকে পার্সেন্টেজ দেওয়া থাকে নরমাল পার্সেন্টেজ হচ্ছে আমরা আমাদের মেইলের ক্ষেত্রে সহজে মনে রাখি 14 ফিমেলের ক্ষেত্রে 11 পর্যন্ত নরমাল ধরি যদি বইপত্রে লেখা আছে 13 12 করে লেখা আছে কিন্তু আমাদের জন্য আমরা 11 পর্যন্ত নরমাল ধরি ফিমেলের জন্য মেলের জন্য হিমোগ্লোবিনটা এর মধ্যে সিবিসি আজকে যে রিপোর্ট দেখবেন মানে হিমোগ্লোবিন একটা ইয়ে থাকে এরকম হিমোগ্লোবিন আরবিসি এরকম পার্ট থাকে ডব্লিউসি মোট কথা হিমোগ্লোবিনটা রক্তের লাল অংশ পুরুষের জন্য হচ্ছে 14 নরমাল লেভেল আর ফিমেলের জন্য 11 আমরা যদি একটা মেল পেশেন্টের 14 কমে নিচে যায় তাহলে এটা কি বলবো আমরা অ্যানিমিয়া বলবো আর ফিমেল পেশেন্টের 11 কম হলে অ্যানিমিয়া বলবো এতটুকু ইন রেসপেক্ট অফ মানে এটা হচ্ছে এটা বয়স বৃদ্ধি নিতে হবে যখন বাচ্চাদের ক্ষেত্রে একরকম হবে পুরা দেখতে একরকম হবে এরকম মানে হচ্ছে এটা ওই যে আমরা 11 নিতেছি কত মানে 11 থেকে নরমাল কিন্তু নরমাল 14 নরমাল তাহলে সেক্স অনুসারে মানে লিঙ্গ ভেদও কি পার্থক্য হয়ে যাবে কারণ আমরা 11 যদি পাই 11 পাইলে যদি মেল পেশেন্টের 11 পেলে ফিমেল পেশেন্টের 11 বলবো না এটার মানে হচ্ছে এজেন্সি মানে একজনের জন্য যেটা নরমাল আরেকজনের জন্য সেটা নরমাল না কজ কি আমরা কমন কজগুলো বলবো অনেক কমন কজ আমরা সব মনে রাখতে পারবো না এবারে কমন যেগুলো মনে রাখার জন্য যেগুলো সবচেয়ে বেশি আমরা পাই মানে রক্তশূন্যতা অ্যানিমিয়া মানে রক্তশূন্যতা সবচেয়ে কমন যে কজগুলো আমাদের দেশে এগুলো আমরা একটু বলবো সবচেয়ে কমন হচ্ছে হ্যাঁ এই সব কমন কজেস এক নাম্বার হচ্ছে আয়রন অ্যানিমিয়া আয়রন ডেফিসিয়েন্সি দুই নাম্বার লেস তিন নাম্বার আমি আগে লিখে দিচ্ছি প্রেগন্যান্সি চার নাম্বার পেপটিক আলসার ডিজিজ পাঁচ নাম্বার পাইলস ও আচ্ছা এখানে দুই নাম্বার আসবে হুক ওয়ার্ম ইনফেস্টেশন হুক ওয়ার্ম ইনফেকশন লিখি হ্যাঁ আচ্ছা এক নাম্বার হচ্ছে লেখেন আয়রন ডেফিসিয়েন্সি মানে নামের মধ্যে আছে যদি আয়রন যদি কমে যায় শরীরে বলবো আয়রন ডেফিসিয়েন্সি মানে আয়রন কমে যাওয়ার কারণ আমাদের রক্ত হতে গেলে আয়রন লাগবে রক্ত যে হয় শরীরের প্রত্যেকটা উপাদান লাগে আরবিসি হওয়ার জন্য উপাদান লাগে ডব্লিউবিসি হওয়ার জন্য উপাদান লাগে হওয়ার জন্য আয়রন লাগে তো কেউ যদি আয়রন যদি কম আয়রন কমে যায় তাহলে হিমোগ্লোবিন কম থাকবে এটা হলো আয়রন ডেফিসিয়েন্সি দুই নাম্বার লেখেন হুক ওয়ার্ম
হু কোয়াম who cause ইনফেকশন বা infection বা infection একটা বলে মানে মানে কৃমি কৃমি। কৃমি। 3 নাম্বার হচ্ছে লেস ইনটেক মানে কেউ কমই কেউ খায় কমই খায় পুবার্টির কারণে পুবার্টির কারণে অথবা অন্য কোনো কারণে দরিদ্রতার কারণে অন্য কোনো কারণে কম খায় কম খায় কম তাহলে কম খাইলে তো শরীরে আয়রনও আয়রনও কম যাবে তো এটা কারণে এটা অ্যানিমিয়া কারণে অ্যানিমিয়া হবে আর প্রেগন্যান্সিতে নিড বেশি থাকে হ্যাঁ হ্যাঁ প্রেগন্যান্সি অনেক অনেক একটা একটা কন্ডিশন মানে মানে প্রেগন্যান্সি এটা অনেক কষ্ট তারা মা তারা আসলে বুঝে প্রেগন্যান্সির সময় পুরো একদম মানে মহিলার পুরো পুরো সবই চেঞ্জ হয়ে যায় ঠিক আছে আমরা সবাই এরকম যারা আসছি তারা মানে কষ্টের মধ্যে দিয়ে আসছি। কারণ সময় মাদের অনেক বেশি মুড করে যায় কারণ তখন তো তার সাপ্লাই তো দুই জায়গায় যায় একটা বাচ্চার মধ্যে তাকে সাপ্লাই দিতে হয় নিজের জন্য সাপ্লাই করতে এজন্য প্রেগন্যান্সির সময় বেশি লাগে এজন্য কেউ যদি নিতে ফুল না করে বেশি টেক না করে না খায় তাহলে কিন্তু হবে অ্যানিমিয়া হবে আমাদের দেশে হয় এটা হয় শীতে দেখা যাচ্ছে কোনো কারণে গরু সে মানে কম করতে পারে প্রেগন্যান্সির চাহিদা বেড়ে যায় বাচ্চাকে দিতে হয় নিজে শরীরে নিতে হয় এজন্য রক্তশূন্যতা হতে পারে আর একটা হচ্ছে পেপটিক্যাল সাইডিস যেটা পিইউডি বলে পেপটিক্যাল সাইডিস মানে পাকস্থলীর কি আলসার পেপটিক্যাল সাইডিস যেটা বলি মানে যেটা আমরা বাংলাদেশে যেটাকে বলি গ্যাসের সমস্যা বাংলাদেশে মানুষের কথা মানে আলসার পাকস্থলীতে আলসার হয়ে গেছে একটা জায়গায় আলসার কোথায় এখান থেকে তখন কি হবে ব্লিডিং হবে না ব্লিডিং হবে না তো যদি ব্লিডিং হয়ে থাকে তাহলে রক্তশূন্যতা হবে একটা হচ্ছে পাইলস বা হেমোরয়েড পাইলস মানে হচ্ছে পাইলসের ক্লাস কি পাইছেন ওয়ান নিমোনিয়া অন্য ক্লাস ছিল পাইলস মানে হচ্ছে যে মানে আর কি ওখান থেকে ব্লিডিং হয় জন্য তাদের ক্ষেত্রে এগুলো হচ্ছে কমন কজ সবচেয়ে কমন হচ্ছে আমাদের দেশে প্রথম দুইটা আয়রন ডেফিসিয়েন্সি আর বাচ্চাদের পেট বড় থাকে ছোট বাচ্চা কাল বুঝতে পারছে তার তার একটু এমনি পাচ্ছে তাই বুঝতে পারছে এইজন্য 6 মাস পরে তিন ওষুধ দেয় হুকম ইনফেস্টেশন বোঝা যাচ্ছে এটা হচ্ছে কমন কজ মানে পাঁচটা তো অনেক কজ আছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হুকম ইনফেস্টেশন মানে কম লেস ইনটেক মানে কম খায় কোন করতেছে প্রেগন্যান্সি পেপটিক্যাল সাইডিস চিকিৎসা কি 2 মিনিট লাগবে কজগুলো বুঝা গেছে কথা বুঝতে অসুবিধা হলে আবার তাহলে অ্যানিমিয়া ট্রিটমেন্ট কি ইনভেস্টিগেশন কি করব বলে দিছি আমরা ব্যাকটেন ইনভেস্টিগেশন একটাই মানে কমপ্লিট ব্লাড কাউন্ট এই পরীক্ষাটাকে বলে বিসি পরীক্ষা বলে এই পরীক্ষা ইনভেস্টিগেশন হচ্ছে একটাই কমপ্লিট ব্লাড কাউন্ট এখানে আমরা সব দেখি হিমোগ্লোবিন দেখে ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট হচ্ছে যদি 6 এর নিচে চলে যায় প্রথম বলছিলাম 9 থেকে 12 এর মধ্যে আছে এটা বলে মাইল্ড অ্যানিমিয়া মাইল্ড মডারেট ভাগ করছিলাম না দেখেন তো কারো 6 আছে দুটো সমান হবে তাহলে 6 থেকে 9 এর মধ্যে থাকলে মডারেট 6 এর নিচে চলে গেলে সিভিয়ার বুঝতে পারতেছেন কথা মানে কারো হিমোগ্লোবিন 6 বা 6 এর নিচে চলে গেলে এটাকে বলে সিভিয়ার অ্যানিমিয়াতে চলে গেলে আমরা ব্লাড দেব তাকে সরাসরি ব্লাড অথবা পিসিবি দেব শুধু রক্তের এই সাদা অংশ লাল অংশ তাহলে ব্লাড দেব পরিমাণের জন্য 6 নিচে গেলে ব্লাড দেব আর যদি 6 এর উপরে থাকে তাহলে যেহেতু এবারে আয়রন ট্যাবলেট দিই এটা সালফেট নাম পাওয়া যায় যেগুলো অনেক টাইম পাওয়া যায় জিপসিআই পাওয়া যায় ফেরোজিন পাওয়া যায় হ্যাঁ অনেক টাইম পাওয়া যায় প্রেগন্যান্ট এটা বলতে স্যার কি ছেলেদের না আয়রন ট্যাবলেট সবাই খাবে ছেলেদের রক্ত ছেলেরা আয়রন খাবে না
মানে মানে আমাদের ধারণা কি আয়রন খেলে মেয়েরা খায়? ওইটা না, এটা আসলে আমি বললাম না, মেয়েদের কেন বেশি হয়? হচ্ছে একটা হচ্ছে প্রেগন্যান্সির সময় হয়, আর একটা হচ্ছে মেয়েদের আমাদের প্রত্যেক মাসে একটা চেঞ্জ হয়ে চলে যায়। ওইটার কারণে ওইটার কারণে মেয়েদের বেশি তারা হয়, এজন্য তারা বেশি খায়। আমাদের তো আমাদের হলে আমরা খাবো। তো শুধু যে শুধু যে আয়রন ম্যান মেয়ে মেয়ে এরকম কোনো জিনিস না। তো ঠিক আছে, স্বচ্ছ আয়রন থেকে আমরা ব্লাড দেবো। এর এর উপরে থাকলে আমরা কি দেবো? আয়রন ট্যাবলেট আয়রন ট্যাবলেট 6 মাস এবং 6 মাস, এবং 6 মাস খাইতে হবে তাকে। এক সপ্তাহ এক সপ্তাহ খায় বন্ধ করে দেবে। এটা কিন্তু এটা 3 মাস থেকে 6 মাস খেতে বলছে আয়রন ট্যাবলেট। 3 মাস থেকে 3 মাস থেকে 6 মাস। কি খাবে? কিভাবে? ফেরাস সালফেট ট্যাবলেট, ফেরাস ফেরাস সালফেট। মাইন্ডিং ওগুলোতে আমরা এই যে এগুলো আমরা আয়রন দেব। যদি আয়রনের কারণে হয় আয়রন দেব। দেখি আর যদি দেখে যে না কোনো ব্লিডিং লসের কারণে হচ্ছে তাহলে ব্লাড দেব। আরেকটা হচ্ছে আর তো একটা পেশেন্ট হঠাৎ করে, লাস্ট কথা এটা এটা আমাদের টপিক আছে, নামাজে পড়তে বলবো। একটা কথা হচ্ছে একটা কথা হচ্ছে একটা পেশেন্ট হঠাৎ করে অনেক বেশি তার ব্লিডিং হচ্ছে। ব্লিডিং হলে কি হবে? শরীর থেকে সব রক্ত বের হচ্ছে, অ্যানিমিয়া হবে না? ওই পেশেন্টকে কিন্তু ব্লাড দিতে হবে। ওই পেশেন্টকে আমরা যদি না এখন রক্ত কমে গেছে, রক্ত কমে হয়ে গেছে, আয়রন দেবো। ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে লস হলে হঠাৎ করে অ্যাক্সিডেন্টের কারণে রক্ত বের হলে রক্তের বদলে রক্ত দিতে হবে ইমিডিয়েট। আর যদি না এরকম কোনো কন্ডিশন না হয়, তার উপরে থাকলে আমরা তাকে কি দেবো? আয়রন দেবো 6 মাসের, 3 মাস বা 6 মাসের জন্য iron দেব। এবং 6 মাস পরে তাকে সিবিসি পরীক্ষা বা 3 মাস পরে সিবিসি পরীক্ষা করে দেখবো যে তার রক্ত হিমোগ্লোবিনটা বাড়ছে। আমাদের আরেকটা টপিক বাকি আছে আমাদের, রিউমেটিক ফিভার মনে বাকি। বাংলায় কি? বাচ্চা। তাহলে এক্ষেত্রে পেশেন্ট একটা মানে রিউমেটিক ফিভার বাচ্চা হওয়ার আগে আমাদের কিছু হিস্ট্রি নিতে হবে। একটা হচ্ছে, আচ্ছা আমরা ক্লিনিক্যাল ফিচার গুলো পড়ে, ক্লিনিক্যাল ফিচার ক্লিয়ার। এখানে ওই 5টা ক্লিনিক্যাল ফিচার আছে যেগুলোকে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বলে। মানে কোন একটা এই 5টা ফিচার দেখে আমরা বলবো যে পেশেন্টের বাত জ্বর আছে কিনা, রিউমেটিক ফিভার আছে কিনা। ঠিক আছে, এক নম্বর হচ্ছে ফিভার থাকবে, ফিভার উইথ রিউমেটিক ফিভার নামের মধ্যেই তো মানে ফিভার আছে, তাহলে ফিভারের সাথে যদি এইগুলা থাকে তাহলে আমরা তাকে বাত জ্বর বলবো। এক নম্বর মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, পলিআর্থ্রাইটিস। 2 নম্বর প্যানকার্ডাইটিস, সাবকিউটেনিয়াস নোডিউলস। 4 নম্বর ইরাইথেমা মার্জিনেটাম। 5 নম্বর সিডেনহাম কোরিয়া। এই 5টা লিখে রাখেন। এটা হচ্ছে এই 5টা থাকলে, জ্বরের সাথে যদি এই 5টা ফিচার থাকে তাহলে আমরা তাকে বলবো বাচ্চা। বুঝে দিচ্ছি। ইরাইথেমা মার্জিনেটাম।
লেখা তাহলে একটা পেশেন্টের জ্বর নিয়ে আসছে আমাদের কাছে, ঠিক আছে, জ্বর আছে। তো জ্বরের সাথে যদি পেশেন্টের মাইগ্রেটরি পলি মানে হচ্ছে পলি মানে কি বহু, আর্থ্রাইটিস মানে জয়েন্টের প্রদাহ ব্যথা, তাহলে পলি মানে বেশি, আর্থ্রাইটিস মানে জয়েন্টে ব্যথা, তার মানে পলি আর্থ্রাইটিস আমরা কখন বলি? চারটা জয়েন্টের বেশি যদি কোনো জয়েন্ট, শরীরের অনেকগুলো জয়েন্ট আছে না, এগুলো জয়েন্ট, পাঁচগুলোই মেইনলি জয়েন্ট আর কি, আঙ্গুলের জয়েন্ট আছে। তো এই যে বড় বড় যে জয়েন্ট গুলো আছে, এগুলো চারটার বেশি যদি জয়েন্ট ইনভলভ হয়, চারটা জয়েন্টের বেশি যদি ব্যথা করে, তাহলে এটাকে বলো পলি আর্থ্রাইটিস। পলি মানে বহু, মনো মানে একটা, পলি মানে 2 থেকে 4, পলি মানে মানে চারটা জয়েন্টের বেশি জয়েন্ট যদি তার ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, ব্যথা বলে, তাহলে এটাকে বলবো পলি আর্থ্রাইটিস, মানে জয়েন্ট ব্যথা। কথা হচ্ছে চারটা জয়েন্টের বেশি ব্যথা হলে পলি আর্থ্রাইটিস। আর মাইগ্রেটরি মানে হচ্ছে, এটা হচ্ছে পেশেন্ট বল মাইগ্রেটরি মানে কি, মাইগ্রেশন কাকে বলে, মাইগ্রেশন কাকে বলে? এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাও, হ্যাঁ, এটা হচ্ছে মাইগ্রেট। তার মাইগ্রেটরি মানে হচ্ছে পেশেন্ট বলবে যে প্রথমে বাম বাম হাঁটুতে তার ব্যথা ছিল, এটা হয়ে গেছে, একটা বলে ডান হাঁটুতে ব্যথা, এটা মাইগ্রেশন করবে, মানে বলবে যে এখানে ব্যথা ছিল, এখন আর এখানে ব্যথা নাই, এখানে, মানে এটা মাইগ্রেশন করতেছে ব্যথাটা, এই জন্য এটাকে বলা হয় মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। 2 নম্বর হচ্ছে প্যানকার্ডাইটিস। প্যান মানে হচ্ছে মানে সবগুলা কোন একটা জিনিস যদি সব থাকে, হার্টের কার্ডাইটিস মানে কি, কার্ডিয়াম মানে কি হার্ট, তো হচ্ছে আইটিস মানে মানে যদি আমাদের মানে হার্টের যদি প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয়, এটাকে বলবো কার্ডাইটিস। হার্টের লেয়ার আছে কয়টা? 3টা লেয়ার না, ইপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, মানে একটা হার্টের লেয়ার হচ্ছে 3টা আর কি, এরকম যদি ভাগ করিস যারা বুঝে না, এটাকে বলবো বাইরেটা হচ্ছে ইপিকার্ডিয়াম, মাঝখানটা হচ্ছে মায়োকার্ডিয়াম, ভিতরটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। যদি তিনটাই যদি প্রদাহ হয়, তাহলে এটাকে বলবো প্যানকার্ডাইটিস। তিনটাই ইনফ্লামেশন, এর জন্য এটার নাম হচ্ছে প্যানকার্ডাইটিস, মানে হার্টের সব লেয়ার কি সে প্রদাহ করবে, ইনফ্লামেশন করবে, হার্টের প্রদাহ প্যানকার্ডাইটিস। মানে 3 নম্বরে সাবকিউটেনিয়াস নোডুল। সাবকিউটেনিয়াস মানে চামড়ার নিচে, সাবকিউটেনিয়াস চামড়ার নিচের অংশটাকে বলা হয় সাবকিউটেনিয়াস। এখানে এক নোডিউল পাওয়া যাবে, মানে গুটি গুটি কিছু শক্ত শক্ত কিছু পাওয়া যাবে, নোডিউল, এগুলোকে নোডিউল বলে। শক্ত কিছু যদি পাওয়া যায়, তাহলে গ্রেটার দেন 1 সেন্টিমিটার হলে এটাকে নোডিউল বলে। সাবকিউটেনিয়াস মানে চামড়ার নিচে গুটি গুটি একটা পাওয়া যাবে। আর ইরেথেমা মার্জিনেটা, ইরেথেমা মানে হচ্ছে মানে তার বিশেষ করে এটা পায়ে হয়, পায়ে এরকম লাল লাল মানে গুটির মতো এরকম হয়ে যাবে, মার্জিনেটা মানে মার্জিন থাকবে এরকম, মানে এরকম লাল লাল হয়ে যাবে, অংশ আর কি এরকম লাল লাল হয়ে এরকম ইয়ে হয়ে যাবে, ফুল গোল হয়ে লাল লাল হয়ে যাবে। ইনার সারফেসে বেশি থাকে, পায়ের ইনার সারফেসের দিকে এরকম পাওয়া যেতে পারে ইরেথেমা মার্জিনেটা, র্যাশ আর কি, একটা র্যাশ বাংলাতে বলতে। আর হচ্ছে সিডেনহাম কোরিয়া, মানে হচ্ছে এটা হচ্ছে ড্যান্সিং মুভমেন্ট, ড্যান্সিং লাইক মুভমেন্ট। কোরিয়া মানে কি, কোরিয়া মানে হচ্ছে ওই যেটা বললাম, মানে ড্যান্সিং লাইক মুভমেন্ট আর কি, মানে পেশেন্টের এই রোগটা হলে ড্যান্সিং লাইক মুভমেন্ট হবে, মানুষ মনে করে যে সে মনে হয় নাচতে, সেরকম মনে হবে, এটাকে বলা হয় সিডেনহাম কোরিয়া, একটা রোগ আছে, মানে হাত পা ছোটাছুটি করবে, মানে দেখে মনে হবে যে সে নাচানাচি করছে, এরকম মনে হবে, এই জন্য এটাকে বলা হয় সিডেনহাম কোরিয়া, মানে ড্যান্সিং মুভমেন্ট। তো কোন কারো যদি ফিভারের সাথে এই কয়েকটা থাকে, তাহলে আমরা তাকে কি বলবো, রিউমেটিক ফিভার বলবো। বুঝা যাচ্ছে কথা, বাত জ্বর বলবো। এখন আসলে এই বাত জ্বরটা কেন হচ্ছে, কোশ্চেন আছে না, স্টেপটোককাস একটা কি আছে, প্যাথোজেন আছে, নাম শুনছে, ব্যাকটেরিয়া আছে স্টেপটোককাস, নাম শুনেছেন আপনারা? স্টেপটোককাস নামে একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াটা কি করে, ওই আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে, আরটিআই যেটা বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, মানে সে ওই রেসপিরেটরি ইনফেকশন কি হলে গলা ব্যথা হবে, হ্যাঁ না গলা ব্যথা হবে। তো গলা ব্যথা যেটা হয় আমাদের যে ইনফেকশন যেটা হয় রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এটা স্টেপটোককাস দিয়ে হয়।
স্ট্রেপ্টোককাস প্যাথোজেন দিয়ে হয়। স্ট্রেপ্টোককাস প্যাথোজেন দিয়ে হলে এটার বিরুদ্ধে কি তৈরি করবে বডিতে? অ্যান্টিবডি তৈরি হবে না? কোন একটা প্যাথোজেন ঢুকলে কি হয় তৈরি বডিতে? এটা অ্যান্টিজেন, যেটা জীবাণু এটা বা স্ট্রেপ্টোককাস এটা হচ্ছে অ্যান্টিজেন, এটার বিরুদ্ধে বডিতে কি তৈরি হয়? অ্যান্টিবডি। ওই অ্যান্টিবডিটা গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে ইনফ্লামেশন করবে, জয়েন্টিং ইনফ্লামেশন করবে, তাহলে পলিআর্থ্রাইটিস হবে, হার্টিং ইনফ্লামেশন করবে, প্যানক্রিয়াটাইটিস হবে, এরকম মানে বডি বিভিন্ন জায়গায় গিয়ে ওই অ্যান্টিবডি গিয়ে ইনফ্লামেশন করবে। তাহলে পেশেন্টকে সামনে বলতে হবে যে আপনার কয়েক সপ্তাহ আগে 2-3 সপ্তাহ আগে যে গলা ব্যথা হচ্ছিল কিনা অথবা স্কিন ইনফেকশন হচ্ছিল কিনা, কারণ স্কিন ইনফেকশন স্ট্রেপ্টোককাস দিয়ে হয়। তো ওই জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, ওই অ্যান্টিবডি গিয়ে বডিতে এরকম ওই এই দুইটা হিস নিতে হবে যে আপনার মানে যে এরকম জমি আসে এগুলো নিয়ে আসলে বলতে হবে যে কয়েক সপ্তাহে গলা ব্যথা হচ্ছিল কিনা বা জ্বর কাশি হচ্ছিল কিনা, আর কোনো আপনার স্কিনে কোনো ইনফেকশন হচ্ছিল কিনা, কারণ স্কিন ইনফেকশন স্ট্রেপ্টোককাস দিয়ে হয়। তাহলে সহজ যেমন রাখার জন্য হচ্ছে এই 5টা ফিভার থেকে, এই 5টা থাকলে আমরা তাকে রিউমেটিক ফিভার বলি। তারপর সেটা হচ্ছে ইনভেস্টিগেশন। বাধ্য কি ইনভেস্টিগেশন দেবো? বাধ্য ইনভেস্টিগেশন কি দেবো? আমার জন্য হচ্ছে ইনভেস্টিগেশন হ্যাঁ এটা তো করতেছেন ট্রিটমেন্ট আসা হবে। 1 নম্বর হচ্ছে সিবিসি দেবো, 2 নম্বর টিআরপি, 3 নম্বর এএসও টাইটার, 4 নম্বর দেবো চেস্ট এক্সরে, 5 নম্বর দেবো ইসিজি, 6 নম্বর দেবো ইকো। ঠিক আছে, ওই ট্রিটমেন্ট এগুলো কেন নেবো কোশ্চেন আসে না। ইসিজি ইকোতে যেহেতু আমরা বলছিলাম কার্ডিয়াটিস করে, তাই না? তাহলে হার্ট ইনফ্লামেশনে ইসিজি ইকোতে ধরা পড়বে। আর চেস্ট এক্সরে করলে যদি হার্ট ইনফ্লামেশন হয় তাহলে হার্টটা বড় হয়ে যাবে, তাহলে বুকের এক্সরে করলে হার্ট একটু বড় হবে। এই হচ্ছে টাইটারটা কি, এই হচ্ছে এটা বাড়তে থাকবে, যেহেতু এটাকে অ্যান্টিবডি, তুই অ্যান্টিবডিটা আমরা বডিতে বাড়তে পাবো। ঠিক আছে, আর যে কোনো ইনফেকশনে সিআরপি বেড়ে যায়। যেন কোনো একটা ইনফেকশন যদি আমি চিন্তা করি, ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাহলে সিআরপিটা বেড়ে যাবে। আর সিবিসিতে কি হবে? যে কোনো ইনফেকশনে সিবিসিতে ডব্লিউবিসি বেড়ে যাবে। ডব্লিউবিসি একটা কাউন্ট অফ পোর্শন আছে না, যে পড়ছিলাম হিমোগ্লোবিন আরবিসি ডব্লিউবিসি অনেকগুলো কাউন্ট থাকে। সিবিসিতে সবসময় যেটা একটা ইনফেকশন, তাহলে ডব্লিউবিসিটা বেড়ে যাবে। বুঝতে পারছেন আপনারা? ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট শুধু একটা সহজে মনে রাখার জন্য শুধু একটাই সিঙ্গেল ট্রিটমেন্ট। আমরা যেরকম এরকম আমরা যদি ডায়াগনোস করে ফেললাম যে তার লক্ষণ দেখে, যে 5টা লক্ষণ দেখে আর সিম্পল করে ডায়াগনোস করে ফেললাম যে পেশেন্টের 5 জ্বর হয়েছে, তাহলে আমরা ট্রিটমেন্ট কি দেবো? ট্রিটমেন্ট হচ্ছে ইনজেকশন, বেনজাথিন, পেনিসিলিন দেবো। মানে পেনিসিলিন ট্রিটমেন্ট হচ্ছে বেনজাথিন পেনিসিলিন 1.2 মিলিয়ন
সিঙ্গেল ডোজ দেব। এটা কি লোকাল অ্যানেস্থেসিয়া খাওয়া দিতে ভিন্ন ইঞ্জেকশন দেবে। ইঞ্জেকশন বেনজাইল পেনিসিলিন স্যার 1.2 করে 1.2 মিলিয়ন এটা একটা আর কি কাউন্ট আছে না মিলিয়ন লেখা থাকে আর কি 1.2 মিলিয়ন পার ইউনিট সিঙ্গেল ডোজ মানে একটা ডোজ দিচ্ছে এটা দিতে একটা ইনজেকশন দিলে হবে। আর অথবা ওরালি দিতে পারি ওরাল ফেনক্সিমিথাইল ওরাল ফেনক্সিমিথাইল পেনিসিলিন 250 10 দিন দেব 6 আওয়ারলি ফর 10 days। এটা বুঝছেন ওরাল ফেনক্সিমিথাইল পেনিসিলিন 250 মিলিগ্রাম 6 আওয়ারলি মানে 3-4 বার 724 3-4 বার 10 দিন হবে। আর যেহেতু যদি জয়েন্টের পেইন নিয়ে আসে তাহলে কি দিব অ্যাসপিরিন দিব অ্যানাসাইড অ্যাসপিরিন ইকুস্পিরিন এর পরে ইকুস্পিরিন ট্যাবলেট ইকুস্পিরিন 75 আরেকটা হচ্ছে যদি হার্টে যদি আমরা যদি বুঝতে পারি যে না হার্টেও তার এই হার্টেও মানে ইনফ্লামেশন করছে কার্ডিয়াক কিছু করছে তাহলে আমরা এই স্টেরয়েড দেব ট্যাবলেট স্যার इसका टैबलेट इसको तारे কি এটা স্যার স্টেরয়েড এটা হচ্ছে স্টেরয়েড তো নাম হচ্ছে স্টেরয়েড যে ট্যাবলেট আছে আর কি স্টেরয়েডটা যদি হার্টের ইনফ্লামেশন করে আর 75 মিলি ওটা হচ্ছে যে জয়েন্টের ব্যথার জন্য ট্যাবলেট ওরালি ট্যাবলেট মানে ওরালি ট্যাবলেট আবার ডেক্সামিথাসোন যদি চিন্তা করে হার্টের যদি হার্টও ধরে ফেলছে তখন দুইটি একসাথে সব দিতে হবে কেনটা দিতে হবে হার্টে যদি ইনফ্লামেশন না হয় ঠিক আছে তাহলে এটা দিতে হবে হ্যাঁ বেশিরভাগই বাতজ্বরের পেশেন্ট গুলো কি করে না জ্বর নিয়ে আসে আর জয়েন্ট পেন নিয়ে আসে বেশিরভাগই বাকিগুলো কম পাওয়া যায় বেশিরভাগই জয়েন্ট পেন নিয়ে আসবে আর জ্বর নিয়ে আসবে তাহলে জ্বর এগুলো এবং এই বাতজ্বরটা একটা বলতে আমি বলে দিচ্ছি বাচ্চাদের কিছু বেশি হয় বয়স্কদের কম হয় বাচ্চাদের বেশি হয় এই 10 থেকে 20 বছর যে এরকম বয়সের বাচ্চাদের বেশি হবে তাহলে এরকম বয়সের বাচ্চা যদি একটা জ্বর নিয়ে আসে আর যদি বলে যায় তার জয়েন্টে ব্যথা তাহলে কিন্তু আমাকে বাতজ্বর চিন্তা করতে হবে বেশিরভাগই দুইটা নিয়ে আসবে জ্বর নিয়ে আসবে আর ওই দিন একটা আমরা ওয়ার্ডে দুই দিন আগে জ্বর জয়েন্টে ব্যথা আর সাবকিউরাস নোডিউলো ছিল ওইটা কিন্তু আমরা একটা চিন্তা করছি যে এটা রিউমেটিক ফিভার হবে একটা 13 বছর হবে তো এই জন্য এরকম জ্বর আর জয়েন্টে ব্যথা নিয়ে আসলে এই বাতজ্বর একটা চিন্তা করতে হবে রিউমেটিক ফিভার তাহলে ট্রিটমেন্ট হচ্ছে বেনজাইল পেনিসিলিন একটা সিঙ্গেল ডোজ দেব ইকুস্পিরিন দেব আর ডেক্সামিথাসোন বোঝা গেছে কোনো প্রবলেম তিনটা যদি কারো যদি এটা তো অবশ্যই লাগবে অ্যান্টিবায়োটিক তো অবশ্যই লাগবে ইনফেকশন যেহেতু ফিভার তো ইনফেকশন তাহলে অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক সবার ক্ষেত্রে লাগবে ওটা যদি জয়েন্ট পেন থাকে তাহলে একটু পেন দেবো আর যদি জয়েন্ট পেনের সাথে যদি মনে করি যে না তার হার্টেও কথা হচ্ছে সে বলবে যে খুব ধরপড় করতেছে বা সে একটা হার্টের প্রবলেম বলবে তো আমরা ইসিজি করে বুঝতে পারবো তাহলে এই স্টেরয়েডটা দিতে হবে আর ওই ইনজেকশনটা কি স্যার আমরা নিচে দিতে পারি না আইএম দিতে পারি অথবা আইবি আইএম অথবা আইবি আই মানে মাসকুলার অথবা আইবি যে কোনো একটা দেওয়া যাবে মাসকুলার বেশি দেয়
তার যে জায়গায় এফেক্ট ওই জায়গায় দিতে হবে না, শরীরে যে কোনো একটা জায়গায় না না, এটা তো পুরো হসপিটাল টিম কি করবে, সমস্ত মানে সব জায়গায় পৌঁছে যাবে। হার্টে এফেক্ট করে তো হার্টের জিনিস নিতে পারবে, হার্টে কেন যাবে, যে কোনো জিনিস ছিঁড়ে দিলে পুরো বডিতে এটা কাজ করে। স্যার অনেক কাছে তো স্যার ওই যে আর হাঁটুতে পানি জমে স্যার, এটা কি স্যার পাদের কারণে? এটা আর্থাইটিসের কারণে হতে পারে, বাতের কারণে সহজে পানি আসবে না, পানি আসতে গেলে এটা চিন্তা করতে হবে, আর্থাইটিস চিন্তা করতে হবে। অনেক সময় আমার সেপটিক আর্থাইটিস হলে ঝামেলা আছে, এখানে ফুসফুস জমে যায় আর জয়েন্ট পর্যন্ত কেটে ফেলা লাগতে পারে চিকিৎসা না, আর্থাইটিস চিন্তা করতে পারে। আচ্ছা কলমগুলো ঝামেলা করি না, ঝামেলা করি। স্যার শেষ নাকি? আর বুঝতে সমস্যা হচ্ছে আছে ক্লাস সব তো বুঝাবে না, যে মেইন মেইন যে জিনিসগুলা মনে রাখতে হবে ওগুলো মনে রাখতে হবে। রক্তচাপটা কখন বললাম না, প্রেশার কখন, প্রেশার হাইপারটেনশন কখন বলবো, হাইপারটেনশন কখন বলবো, এই জিনিসগুলো বুঝতে পারলে অনেক কিছু। হাইপারটেনশন কখন আমরা বলবো, প্রেশারটা কত বেশি হয়ে গেলে হাইপারটেনশন বলবো, কত নিচে নেমে গেলে হাইপারটেনশন তাকে বলবো, রক্তশূন্যতা কখন বলবো আমরা, যেটা বললাম, আর রিউমেটিক ফিভার কখন আমরা সাসপেক্ট করবো। শেষ করে ছিল, হ্যাঁ।